নির্বাচনের ট্রেনে দেশ, ত্রয়োদশ নির্বাচনকে ঘিরে আলোচনা এখন তুঙ্গে। এরই মধ্যে আজ সন্ধ্যায় নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, যার মাধ্যমে রাজনৈতিক দলগুলো নির্বাচন সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছে। বাংলাদেশে এর আগে 3টি গণভোট হলেও জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের আয়োজন এমন কোনো নজির নেই। একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে কী ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে আমাদের জন্য, কতটুকুই বা প্রস্তুত আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য, আগামী নির্বাচনকে ঘিরে মানুষের আস্থাই বা কতটুকুই বা আগ্রহী তারা ভোট দেওয়ার জন্য, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমাদের আজকের আয়োজনে। সবাইকে স্বাগত জানাচ্ছি জেরুসালেম প্রেজেন্স মিট দ্য পিপলে। আপনাদের সাথে আছি আমি শান্তা শার্লিন। আর আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন দুজন আমন্ত্রিত অতিথি। আমাদের সাথে রয়েছেন জনাব আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং আমাদের সাথে রয়েছেন ডক্টর আব্দুল আলিম, নির্বাচন বিশেষজ্ঞ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। এবং সেই সাথে আমাদের সাথে কয়েকটি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা রয়েছেন, তারাও যুক্ত হবেন আলোচনায়। আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। শুরুতেই ডক্টর আব্দুল আলিম, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই যে সব কিছু ঠিক থাকলে 2 মাস পর জাতীয় নির্বাচন এবং সবাই এটা নিয়ে আলোচনা করছে, কিন্তু সব কি ঠিক আছে কিনা এটি নিয়ে বেশ প্রশ্ন উঠছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, লেভেল প্লেয়িং ফিল্ড, সব কিছু নিয়ে কেমন যেন দোলাচলে সবাই। তো এরই মধ্যে আজ তফসিল ঘোষণা হলো। এখন তফসিল ঘোষণার পরে আমরা নির্বাচনে একটা রোড ম্যাপ পাচ্ছি, কিন্তু আসলে পরিস্থিতি কতটা স্বাভাবিক হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিছুটা সন্দেহ থেকে যায়। এবং রাজনৈতিক দলগুলো তফসিল ঘোষণার পরে কর্মকাণ্ড কি হবে এবং নির্বাচনে যে চ্যালেঞ্জ মোকাবেলা সেটির জন্য কি কি কাজ করা দরকার, এই বিষয়গুলো যদি একটু ব্যাখ্যা করেন। ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন। প্রথম যেটা আপনি বলেছেন যে এখনকার যে পরিস্থিতি, আমি যদি আমাদের বাংলাদেশে কেয়ারটেকার সরকারের সময় যে নির্বাচনগুলো হয়েছিল অতীতে, ওই সময়ের আইন শৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে এখনকারটা তুলনা করি, তাহলে আমি বলবো যে আমরা অনেকটাই পিছিয়ে আছি, কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরেও আমাদের নির্বাচন করতে হবে, নির্বাচনের কোনো বিকল্প নাই। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু তখন তাদের সমস্ত ফোকাসটা নির্বাচনের দিকে নিয়ে আসবে। তারা নমিনেশন থেকে শুরু করে এই যে প্রচারণার কাজগুলো করা, ওই যে উনি আছেন, উনি এলাকায় চলে যাওয়া, যার যার যে আসনগুলো আছে সংসদ আসন, সেখানে গিয়ে ক্যাম্পেইন করা, প্রত্যেকটা দলের প্রত্যেকটা প্রার্থীর ফোকাসটা হয়ে যাবে নির্বাচন। এবং এটাই হওয়া উচিত। এবং যখন দলগুলো এভাবে ফোকাস করবে, আমার কাছে মনে হয় তখন হয়তো আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসবে, যদি দলগুলো এভাবে সহায়তা করে। আর আপনি আর একটা বলছেন যে চ্যালেঞ্জটা, যেটা আপনি ইসিকে কি ধরনের চ্যালেঞ্জ? হ্যাঁ, আমি সেটাই বলছি। একই দিনে দুটো নির্বাচন হচ্ছে, এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম, এবং আমার জানা মতে আমি দুনিয়ার কোথাও দেখতে পাইনি। অনেক দেশে স্থানীয় এবং জাতীয় নির্বাচন একসঙ্গে হয়, যেমন ইন্দোনেশিয়া, সেখানে একই দিনে দুটো নির্বাচন হয় এবং ভোটাররা সব ভোট একদিনে শেষ করে ফেলে। বাট এইরকম গণভোট এবং জাতীয় নির্বাচন বাংলাদেশের প্রথম, আমি অন্য কোথাও দেখতে পাইনি। এখানে যেটা প্রবলেম হবে, প্রথমটা হচ্ছে ইলেকশন কমিশন যখন ওই কেন্দ্রগুলো সিলেকশন করেছে, 42,762টা কেন্দ্র, এবং এই কেন্দ্রগুলোর সঙ্গে রাফলি 2,45,000 ভোট কক্ষ আছে, এবং একটা নারী ভোট কক্ষের জন্য 500 ভোটার, একটা পুরুষ ভোট কক্ষের জন্য 600 ভোটার নির্ধারণ করে দিয়েছে। তখন সময় ছিল 8 ঘন্টা, অর্থাৎ ভোট গ্রহণের সময় ছিল 8 ঘন্টা, এখন 1 ঘন্টা বাড়ানো হ্যাঁ। হয়েছে। এবং 29 তারিখে একটা মক ভোটিং করার পরে ইলেকশন কমিশন যখন দেখলো যে এই সময় কভার করা যাচ্ছে না, তারা 1 ঘন্টা বাড়িয়ে দিয়ে 7:30 থেকে 8:30। এটা কি আপনার কাছে পর্যাপ্ত মনে হয়? আমি সেই অ্যানালাইসিস যাচ্ছি। আপনি যদি ধরেন যে এখন কিন্তু মানুষকে 2টো ভোট দিতে হবে, একটা ভোট না, 2টো ভোট, তার মানে হচ্ছে তাকে আগে যে সময় লাগতো এখন ডাবল সময় লাগবে। এবং অনেক ভোটাররা যেটা করবে, রেফারেন্ডামের 4টা ইস্যু, গণভোটের 4টা ইস্যু, ওই বুথের মধ্যে গিয়ে পড়া শুরু করবে, অনেকে পড়া শুরু করবে, ফলে ওখানে সময় বেশি লাগবে। আমি যদি ধরে নিই যে প্রত্যেক ভোটারের কমপক্ষে 2 মিনিট করে সময় লাগবে, আপনি হিসাব করে দেখেন 9 ঘন্টাকে যদি আপনি ভাগ দিয়ে দেন, তাহলে কিন্তু একটা চ্যালেঞ্জ এখানে থাকবে যে সব ভোটারের ভোট নেওয়া সম্ভব হবে কিনা সবার মধ্যে। এবং আমি যদি ভাবে হিসাব করি যে বাংলাদেশে যত ভালো ভোট হয়েছে, ওইভাবে যদি 80% ভোটও পড়ে, তারপরে কিন্তু এটা খুব চ্যালেঞ্জিং কাজ হবে। এটা একটা বড় জিনিস, এবং সেক্ষেত্রে অনেক ভোটার হয়তো লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে ফিরে আসতে পারে। এটা একটা বড় চ্যালেঞ্জ হবে। দ্বিতীয় চ্যালেঞ্জটা হবে গণনা করার সময়। আপনি গণনাটা, আমি যদি আবার 2008-এ ফিরে যাই, 2008-এ নির্বাচনের ফলাফল ঘোষণা করতে পরের দিন সকাল হয়ে গিয়েছিল, এবং তখন ভোট দিয়েছিল 7 কোটি ভোটার। আমাদের এখন ভোটার হচ্ছে 12,60,00,000-এর মতো।
আমি যে ধরি যে 80% ভোটার ভোট দেবে, তার মানে 10 কোটি ভোটার ভোট দেবে। আর 10 কোটি ভোটার মানে 20 কোটি ব্যালট। এই 20 কোটি ব্যালট কাউন্ট করতে হয়তো সময় আরও বেশি লাগবে। ধন্যবাদ ডক্টর আব্দুল আলিম। আমরা আবারও নিশ্চয়ই আসবো আপনার কাছে। জনাব আহমেদ আজম খান, এবার আপনার কাছে আসতে চাই। এবার বিএনপিকে বলা হচ্ছে যে সবচেয়ে বড় রাজনৈতিক দল এই নির্বাচনে, ত্রয়োদশ নির্বাচনে তাদের আসার সম্ভাবনা অনেক বেশি। বিভিন্ন জরিপও তাই বলছে। সম্প্রতি প্রথম আলোর একটি জরিপে উঠে এসেছে যে বিএনপি জিততে যাচ্ছে, এমন একটা সম্ভাবনার কথা বলা হয়েছে, এবং তারেক রহমানকে বলা হচ্ছে তিনি হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। 66% মানুষ বলছে নির্বাচনে বিএনপি জিতবে। বিএনপি এটাকে কি শক্তি হিসেবে নিচ্ছে, মানুষের এটা কি সমর্থন মনে করছে, নাকি ওভার কনফিডেন্ট হয়ে যাচ্ছে এই বিষয়ে? আপনাকে ধন্যবাদ। দেখুন, এখন যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নিচ্ছে, এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা আছে, আপনিও যদি এটাকে বিশ্লেষণ করেন দেখবেন যে বিএনপির সাথে নিকটতম যে রাজনৈতিক দলগুলো তাদেরও পার্থক্যটা অনেক দূরত্বের। কিন্তু কারণ আপনি দেখুন, এর আগে 1996-এ যে নির্বাচনটা হয়েছিল, বিএনপি খুব বিপর্যস্ত অবস্থায় নির্বাচনটা করেছিল। কারণ তার আগে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আন্দোলন করে বিএনপিকে পদত্যাগে বাধ্য করানো হয়েছিল। তারপরেও কিন্তু সেই 12 জুনের নির্বাচনে বিএনপি 116 আসন পেয়েছিল। আর অন্য রাজনৈতিক দলটি, এখন যে রাজনৈতিক দল কাছাকাছি চিন্তা করে, তারা কিন্তু মাত্র 3টি আসন পেয়েছিল। কাজেই বিএনপি এখন বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, এবং গত 17 বছরের আন্দোলনে, এই ফ্যাসিবাদ বিরোধী গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বলতে পারেন যে বিএনপির সাথে যে রাজনৈতিক দলগুলো মাঠে ছিল, তারা বিএনপির সাথে ছিল ছোট ছোট রাজনৈতিক দল। নির্বাচনের ডামাডোলে বা নির্বাচনের মাপকাঠিতে তারা কিন্তু সেই পর্যায়ে এগিয়ে না। কাজেই বিএনপির 66% ভোটের কথা যেভাবে জরিপে উঠে এসছে, আমি মনে করি এটা খুবই স্বাভাবিকভাবেই উঠে এসছে। এখানে ওভার কনফিডেন্ট হওয়ার কিছু নেই। ধন্যবাদ। বিএনপি আর কোন বিষয়গুলোতে ফোকাস করবে সেই বিষয়টিতে আমরা আসবো, সেই প্রশ্নটি রাখবো আপনার কাছে। তবে তার আগে আমরা একটা কোয়েশ্চেন নিয়ে নিই। বলুন, প্রশ্নটি কার কাছে? দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নই থাকবে স্যারের কাছে এবং দ্বিতীয় প্রশ্নই থাকবে দুজনের কাছেই। সব কিছু ঠিক থাকলে 2 মাস পরে আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই জায়গা থেকে বাংলাদেশের সর্ববৃহৎ বর্তমান সময়ে রাজনৈতিক দল বিএনপি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখনও কেন দেশে আসতে ভয় পাচ্ছে, এবং এই জায়গাটা থেকে তারেক রহমানের দেশে আসার এইটাতে কেন বিএনপি এখনও সংকীর্ণ অবস্থান, এবং আমরা কি বলতে পারি যে বিএনপিতে ভাঙ্গন ধরছে এরকম কিছু? যেমন মির্জা ফখরুল, মির্জা আব্বাস, তারেক রহমান, সালাউদ্দিন আহমেদ, তাদের প্যানেলগুলো কি আলাদা আলাদা প্যানেল দাঁড়াচ্ছে? আর সাম্প্রতিক সময় আমরা দেখতে পাই যে ডক্টর জুবাইদুর রহমান সব মিডিয়াতে হাইলাইটস হচ্ছে। আমরা কি আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে অনুসরণ করে তার পুত্রবধূ জুবাইদুর রহমান বিএনপি মূল কেন্দ্রবিন্দুতে আসতে চলেছেন? জি, জনাব আহমেদ আজম খান, আবারও আপনার কাছে আসতে চাই। যে প্রশ্নটি করলেন শুরুতে, যে বিএনপির নেতৃত্ব নিয়ে বারবার প্রশ্ন উঠছে, বিএনপির নেতৃত্ব কোন দিকে যাচ্ছে? তারেক রহমানই কি নেতৃত্বে থাকছেন কিনা, নাকি কোনো পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে? ধন্যবাদ। দেখুন, জনাব তারেক রহমান এখনো কেন আসছেন না বা আসতে ভয় পাচ্ছেন, এই জিনিসগুলো জনমনে যদি এসে থাকে, সেটা আমার মনে হয় এক ধরনের বিভ্রান্তিমূলক তথ্য এসছে। জনাব তারেক রহমান গত 10 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিলেত থেকে অনেক কঠিন লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন। তিনি বাংলাদেশে 16 ঘন্টা থেকেছেন বিলেত থেকেও এখানে। তো উনি বাংলাদেশে আসবেন, এটা ভয়ের কিছু নেই। জনাব তারেক রহমানের পরিকল্পনা আছে যত দ্রুত সম্ভব আসা। কিন্তু আমি বলবো, জনাব তারেক রহমান বাংলাদেশের ইনশাল্লাহ ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বা ভবিষ্যৎ কান্ডারি। এটা যেমন আমরা জানি, তেমনি আপনারা জানেন, তেমনি সারা জাতি জানে, তেমনি বিশ্বময় এটা জানে। আর জানেন বলেই উনি বাংলাদেশে আসতে বেশ কিছু ফর্মালিটিস তো থাকেই, নানান
রকমের জটিলতা তো থাকেই, কিন্তু তাই বলে উনি আসবেন না এই কথাটা সম্পূর্ণ অপপ্রচার, বা আসতে ভয় পান এটাও সম্পূর্ণ রকমের অপপ্রচার। বিএনপি থেকে বিভিন্ন সময় বলা হয়েছে যে তারেক রহমান সামনের সপ্তাহে আসছেন, পরের মাসে আসছেন। আমরা কি নির্দিষ্ট করে আপনার কাছে জানতে চাইতে পারি যে 2 মাস বাকি ইলেকশনের, কবে আসতে যাচ্ছেন তারেক রহমান? দেখুন, এর আগে ম্যাডাম খালেদা জিয়ার অসুস্থতাজনিত কারণে উনার আসা বেশ কয়েকবারই উনি আসার উদ্যোগ নিয়েছেন, কিন্তু নানা কারণে আসা হয়নি। তবে খুব দ্রুতই তিনি বাংলাদেশে আসবেন, কারণ আমরা আশা করি, আমাদের দল আশা করে, জাতি প্রত্যাশা করে যে উনি নির্বাচনের আগে, মনোনয়নপত্র দাখিলের আগে আসবেন এবং উনি নিজে মনোনয়নপত্র দাখিল করবেন, নির্বাচনে অংশগ্রহণ জি, করবেন। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন। জি, আসসালামু আলাইকুম। আমি শুভ হোসেন জিহাদ, আমি মিরপুর থেকে এসেছি। আমি দুইজনের কাছেই দুইটা প্রশ্ন রাখতে যাচ্ছি। প্রথম আব্দুল আলিম স্যারের কাছে, যে স্যার বললেন নির্বাচন যত কাছে আসবে সব রাজনৈতিক দলই ওইখানে ফোকাস করবে এবং দেশের শৃঙ্খলা ফিরে আসবে। কিন্তু আমরা জানি যে এখন সব এলাকাতেই যারা নির্বাচন করবে তারা যাবে এবং তাদের প্রচারণা করবে। কিন্তু কিছু সময় আগে আমরা দেখেছি যে ব্যারিস্টার ফুহাদ যখন তার নির্বাচনী এলাকায় গিয়েছেন, একটি গোষ্ঠী বা একটি দল তার উপর হামলা করেছে। তো আপনি বলছেন শৃঙ্খলা ফিরে আসবে নির্বাচন যত কাছাকাছি যাবে, কিন্তু আমরা কি অনুমান করব যে প্রত্যেক এলাকাতে এরকম হবে? প্রথম। আর স্যারের কাছে আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা সবাই আশা করি বিএনপি ক্ষমতায় যাবে এবং অনুমানও তাই করা যাচ্ছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে বিএনপি ক্ষমতায় গিয়ে কি টিকে থাকতে পারবে ক্ষমতায়, তার সম্পূর্ণ ম্যাচ শেষ করতে পারবে? কেননা বিএনপি ক্ষমতায় না গিয়েও আমরা জানি দেশের বিভিন্ন কর্মকাণ্ডে, সেটা হতে পারে চাঁদাবাজি, দখলবাজি, সব জায়গায় বিএনপির একটা নাম রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে এটা কি বাড়বে নাকি কমবে? বিএনপি এই ব্যাপারে কি ভাবছে? ধন্যবাদ। ডক্টর আব্দুল আলিম, শুরুর প্রশ্নটা দিয়ে। হ্যাঁ, আমি আসলে যেটা বলেছি যে আমি এক্সপেক্ট করছি যে দলগুলো ইলেকশন ফোকাসড হবে, দলগুলো সবাই নির্বাচনের দিকে তাদের কার্যক্রমটাকে নিবদ্ধ করবে, অন্য কোনো কাজ, অন্য কোনো ভাবনা তাদের মাথায় থাকবে না। এবং আপনারা হয়তো জানবেন যে নির্বাচনের তফসিল যখন ঘোষণা হয় তখন ইলেকশন কমিশনের একটা আচরণ বিধিমালা আছে, যেটা রাজনৈতিক দল এবং প্রার্থীর জন্য আচরণ বিধিমালা। এবং ওই আচরণ বিধিমালা যদি কেউ ভঙ্গ করে, কোনো প্রার্থী যদি করে, তার 6 মাসের কারাদণ্ড অথবা 1.5 লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। কোনো দল করলে তার 1.5 লাখ টাকা জরিমানা হবে। আর প্রার্থীর ক্ষেত্রে যদি কোনো প্রার্থী খুব সিরিয়াস কোনো ভায়োলেশন করে ওই কোড অফ কন্ডাক্টের, তখন তার প্রার্থিতাও বাতিল হতে পারে। কাজে আমার কাছে মনে হয় যে এই বছরটা একটু, আমরা যেহেতু গত 17 বছর পর একটা ভালো অন্যরকম নির্বাচনের দিকে যাচ্ছি, ইলেকশন কমিশন খুব সতর্ক থাকবে। এবং আপনি আরও জানবেন, আমি একটা কাজ করেছি, আমি কিন্তু আমার একটা পরিচয় আছে, আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ছিলাম। ওইখানে আমরা কিছু সুপারিশ করেছি, যেমন ধরেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞা, যেটা আমাদের প্রধান নির্বাচন আইন আরপিওতে আছে, ওখানে সেনাবাহিনী অন্তর্ভুক্ত একসময় ছিল, পরে 2009 ওখান থেকে সরিয়ে ফেলা হলো। তা আমরা সুপারিশ করেছিলাম যে আবার যেন এটাকে অন্তর্ভুক্ত করা হয়। সো আমি যতটুকু জানি যে বিপুল সংখ্যক এই সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে। তারপরে প্রত্যেকটা আমাদের যে 300 আসন, সেই 300 আসনের জন্য প্রত্যেকটা আসনের জন্য আলাদা আলাদা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কোর্ট থাকবে। এদের কাজই হবে মনিটরিং করা। এখন ইলেকশন কমিশন কিছু বলতে পারছে না, অর্থাৎ এখন যে ফুয়াদ সাহেবের উপর হামলা হয়েছে এটা ক্রিমিনাল অ্যাক্ট, উনি লয়ার, উনি ভালো বলতে পারবেন। বাট তফসিল ঘোষণার পরে কিন্তু এইগুলো দেখার দায়িত্ব ইলেকশন কমিশনের, তারা সব দেখবে। আর যেহেতু আমি প্রথমে যেটা বলেছি, উনি বলেছেন যে নির্বাচনের আর কোনো বিকল্প নাই, কাজেই প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে ওইখানে আসতে হবে যে আমরা নির্বাচন চাচ্ছি, সুষ্ঠু নির্বাচন চাচ্ছি, ফেয়ার নির্বাচন চাচ্ছি, এটার কোনো বিকল্প নাই। বিএনপি যদি এবারে নির্বাচনে সাফল্যের মুখ দেখে, তারপর কি ক্ষমতায় টিকে থাকতে পারবে কিনা, এই প্রশ্নের উত্তরে কি বলবেন? দেখুন, খুব চমৎকার প্রশ্ন, ধন্যবাদ। বিএনপি ক্ষমতায় আসবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, সুশাসন প্রতিষ্ঠার জন্যে, অর্থনীতির সমৃদ্ধির ভিত গড়ে তুলবার জন্যে, এদেশের শিল্পায়নের জন্যে, এদেশের নাগরিকদের উন্নত ব্যবস্থা কায়েমের জন্যে। সেখানে বিএনপি কোনোভাবেই কোনো চাঁদাবাজদের প্রশ্রয় দেবে না, কোনো যারা দাঙ্গা হাঙ্গামাকারী তাদের প্রশ্রয় দেবে না। ইতিমধ্যেই আপনারা জেনেছেন
যে চাঁদাবাজির কারণে বিএনপি থেকে 7,000 জনকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি যখন ইনশাল্লাহ ক্ষমতায় আসবে, ইনশাল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হবেন, তখন এই বিষয়ে আরও অনেক কঠোর থাকবে বিএনপি। জনাব আহমেদ আজম খান, বিএনপি যদি ক্ষমতায় আসে কোন বিষয়গুলোতে মূলত ফোকাস করবে? সবচেয়ে ফোকাস থাকবে কোন বিষয়টিতে? সবচেয়ে ফোকাস থাকবে, আমি বলেছি যে প্রাতিষ্ঠানিকভাবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ, দ্বিতীয়ত হলো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণ, বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ, অন্যান্য গণতান্ত্রিক প্রতিষ্ঠান, এগুলোকে, দুর্নীতিকে সম্পূর্ণভাবে জিরো টলারেন্সের মধ্য দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করা, বিনিয়োগের উপরে ফোকাস করা। কারণ বাংলাদেশ একটা বলাই যায় যে একটা দরিদ্র দেশ। এই দেশকে সমৃদ্ধ করতে হলে দেশি এবং বিদেশি বিনিয়োগ অত্যন্ত প্রয়োজন। কাজেই বিনিয়োগের উপরে আমাদের ফোকাসটা থাকবে, শিক্ষার উপরে আমাদের ফোকাসটা থাকবে সাংঘাতিকভাবে। আমাদের ফোকাসটা থাকবে যে ইয়াং জেনারেশন, তাদের ক্রিয়েটিভিটি যাতে আমরা এদেশে কাজে লাগাতে পারি। আমরা জানি যে মেধার পাচার খুব বেশি এদেশে, মেধার ব্যবহার কম থাকবার কারণে মেধা পাচার হয়ে যায়। যাতে করে আমরা মেধার ব্যবহার করতে পারি, আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে প্রচুর মেধা আছে, এই মেধাটাকে আমরা কাজে লাগাবার চেষ্টা করব। যে কারণে আমাদের প্রচুর কর্মসংস্থানের 1 কোটি কর্মসংস্থানের প্রোগ্রাম আমাদের আছে। ধন্যবাদ জনাব আহমেদ আজম খান। আরেকটা প্রশ্ন নিয়ে নিই। আমার প্রশ্ন হলো, আমরা সবাই আশা করছি যে বিএনপি ক্ষমতায় আসবে এবং আপনি বললেন যে বিএনপি কোনো প্রকার চাঁদাবাজি বা কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেবে না, কঠোর থেকে কঠোরতর পদক্ষেপগুলো গ্রহণ করবে। কিন্তু সম্প্রতি সময়ে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে ছাত্র দলের 2টি গ্রুপের মাঝে সংঘর্ষ হয় এবং সেখানে একজন ছাত্র গুরুতর আহত হয়ে হসপিটালে ভর্তি হন এবং আজ সকালে খুবই আফসোসের সাথে বলতে হচ্ছে যে তিনি মৃত্যুবরণ করেন। এই যে মানে তৃণমূল পর্যায়ের যেই মানে ছাত্র দল বা তাদের সাথে আপনাদের মূল দলের যে একটা গ্যাপ, এই গ্যাপটাকে উত্তরণ করে আপনারা আসলে কিভাবে দুর্নীতি, চাঁদাবাজি এবং এই ধরনের যেই দুর্ঘটনাগুলো বা অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো, এগুলোকে আসলে রোধ করার জন্য আপনারা কি ধরনের ধন্যবাদ। তৃণমূল পর্যায়ে যে দুর্ঘটনাগুলো ঘটে সেগুলোকে বিএনপির কেন্দ্রীয় যে দল সে তারা কিভাবে এটাকে মেনটেন করবে? ধন্যবাদ। এখন যেমন রাজনৈতিক দল হিসেবে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোকে আমরা কঠিনভাবে মোকাবেলা করছি, তাদের শাস্তির ব্যবস্থা করছি এবং আমরা মুখে বলছি যে শাস্তির পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের যে আইন আছে সেই আইন অনুযায়ী তারা ব্যবস্থা নেক, আমরা সেখানে সহযোগিতা করব। এর বেশি পারছি না। কিন্তু যখন বিএনপি ক্ষমতায় যাবে তখন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে আমরা আরও বেশি শক্ত করে দেখতে পারবো। যেমনি দলীয় ভাবে শাস্তির আওতায় আনতে পারবো, তেমনি দেশের আইনগতভাবেও তাদেরকে শাস্তির আওতায় আনতে পারবো। দলের ভেতরে কোনো ধরনের কুন্দল, কোনো ধরনের গ্রুপিং, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অবস্থান কোনোভাবেই আমাদের নেতা জনাব তারেক রহমান এটাকে গ্রহণ করবেন না বা বরদাস্ত করবেন না, বা এগুলোকে নিয়ন্ত্রণের জন্যে সকল ব্যবস্থা তিনি গ্রহণ করবেন। কারণ আমি জানি বা আমরা জানি যে দলের মধ্যে যদি শৃঙ্খলা না থাকে তাহলে কিন্তু দেশের মধ্যেই শৃঙ্খলা থাকবে না যখন এই দলটা সরকারি দল হবে। কাজেই প্রথম পদক্ষেপই হবে দলের উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত দলের মধ্যে কঠিন শৃঙ্খলা আনয়ন করা। এই বিষয়টা আমরা অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করব এবং এটা নিয়ে আমরা ব্যবস্থা নেব। ধন্যবাদ জনাব আহমেদ আজম খান। এবার ডক্টর আব্দুল আলিম আপনার কাছে আসতে চাই। যে নির্বাচনের জন্য খুব আদর্শ পরিবেশ নিশ্চিত করার কথা বলা হয়, কোন বিষয়গুলো ঠিক থাকলে আসলে লেভেল প্লেইং ফিল্ড আছে এটি নিশ্চিত করে বলা যায়? আমি বোধহয় একটুখানি বলেছি যে
নির্বাচনটা আসলে একটা ফুটবল খেলার মতো, মানে সবচেয়ে ভালো ফুটবল খেলার মতো। আপনি যদি পাহাড়ের ঢালের মধ্যে ফুটবল খেলেন এবং একটা দলকে যদি উপরে দিয়ে দেন আর একটা দলকে যদি নিচে দিয়ে দেন, তখন উপরের দল বেনিফিট পাবে, সে শুধু গোল দিতেই থাকবে। আর যারা নিচে থাকবে তারা কিন্তু বল নিয়ে উপরে উঠতে পারবে না। সো মাঠটা সমতল হতে হবে, এবং সমতল করার জন্যে ওই আমি যেটা রেফার করলাম যে রাজনৈতিক দলগুলোর জন্যে আচরণ বিধিমালা, প্রার্থীর জন্য আচরণ বিধিমালা। এবং এটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে ফুটবল খেলা যেরকম কি হয়, কেউ ফাউল করলে সতর্ক করা হয়, বেশি ফাউল করলে হলুদ কার্ড দেখানো হয়, আরও বেশি ফাউল করলে তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়। এবং এই যে আচরণ বিধিমালাটা, এটা ঠিক তাই, এটা হচ্ছে রুলস অফ গেম। ইলেকশন ইজ এ রুলস, একটা গেম, এবং তার জন্যে আচরণ বিধিমালাটা একটা রুলস। সো ওইটাকে অনুসরণ করা, ওইটার সঠিক এনফোর্সমেন্ট, সঠিক বাস্তবায়ন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এবং এটার দায়িত্ব নিঃসন্দেহে ইলেকশন কমিশনের। ইলেকশন কমিশন মাঠ পর্যায়ে যাদেরকে নিয়োগ দেবে তারা এটাকে মনিটরিং করবে, দেখবে। এবং আমাদের আসলে একটা কিছু সমস্যা আছে, যেমন ধরেন যে একটা বড় প্রবলেম হচ্ছে, এই আমরা মাঝে মাঝে পত্রপত্রিকা দেখি বা দু একটা স্টাডিতেও আসছে যে অনেক প্রার্থী যে আপনার যে পরিমাণ টাকা খরচ করার কথা, যে ইয়েটা আছে, লিমিটটা আছে, তার চেয়ে অনেক বেশি টাকা খরচ করে। অনেক স্টাডিতেও এটা বের হয়ে আসছে। এবং আমি নিজেও 2001 সালে একটা স্টাডি করেছিলাম, তিন দলের তিনজন প্রার্থীকে নিয়ে। তখন ছিল এই লিমিটটা 15 লাখ টাকা। আমি একজনকে পেলাম, সে 76 লাখ টাকা তখন খরচ করেছে 15 লাখের জায়গায়। 25 So, লাখে এসেছে। এইটা হ্যাঁ, কিন্তু এটাকে মনিটরিং করা, এই যে টাকা পয়সা মনিটরিং করা, তারা কিভাবে ক্যাম্পেইন করছে মনিটরিং করা, কোনো অন্যায় করলে, ভায়োলেশন করলে, অর্থাৎ যদি কোড অফ কন্ডাক্ট না মানে তখন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা, এইভাবে আসলে মাঠটাকে সমতল রাখতে সম্প্রতি হবে। এনসিপির একজন প্রার্থী তিনি ঘোষণা করেছেন যে 25 লাখ টাকার বেশি তিনি তার নির্বাচনী ক্যাম্পেইনে খরচ করবেন না, এবং সেটি স্বচ্ছতা রাখার কথা বলেছেন। এভাবে কি প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোর প্রার্থীকে কি আসলে আওতায় আনা যায় কিনা, তারা কত টাকা খরচ করছেন? এটার একটা বড়, এবারের আচরণ বিধিমালা দুটো কন্ডিশন আছে, যেটা ভারতের প্র্যাকটিস, এবং আমরা এটা সংস্কার কমিশনের পক্ষ থেকে সুপারিশ করেছিলাম। একজন প্রার্থী যখন ওই প্রচার শুরু করবেন, ওনাকে কোড অফ কন্ডাক্টটা পড়তে দেওয়া হবে, এবং ইলেকশন কমিশনের একটা অঙ্গীকারনামা থাকবে। উনি যদি প্রার্থী হন, উনি এটা পড়ে অঙ্গীকারনামায় সাইন করবেন যে আমি এই আচরণ বিধিমালা মেনে চলব। একইভাবে দলের পক্ষ থেকেও দলের কেউ একজন, হয়তো মহাসচিব, উনি আচরণ বিধিমালা পড়বেন, পড়ার পরে ওনার জন্য একটা অঙ্গীকারনামা থাকবে, ওইটা পরে উনি সাইন করবেন যে আমি আচরণ বিধিমালা মেনে চলব। সো আমার কাছে মনে হয় এটা একটা বড় স্টেপ। যদি না মানেন, না মানলে পরবর্তীতে যে আমি- প্রার্থিতা বাতিল হয়ে হ্যাঁ, ওই যে আমি বলেছি যে প্রথম হচ্ছে 6 মাসের কারাদণ্ড, আচ্ছা। 1.5 লাখ টাকা জরিমানা, এবং আচ্ছা, প্রার্থিতা বাতিল। ধন্যবাদ ডক্টর আব্দুল আলিম। এই প্রসঙ্গে জনাব আহমদ আজম খান, আপনার কাছে আসতে চাই যে প্রার্থীদের জন্য 25 লাখ টাকা বরাদ্দ করা হয় ক্যাম্পেইনে, এটা কি যথেষ্ট বলে আপনার কাছে মনে হয়? একজন প্রার্থী কি নিজের প্রচারণা এই টাকার মধ্যে সীমাবদ্ধ রেখে খরচ করতে পারেন? দেখুন, নির্বাচনটা এবং সেই সাথে আপনি টাঙ্গাইল 8 আসনে এবার নির্বাচন করছেন, আপনি নিজের অভিজ্ঞতাও বলতে পারেন যে আসলে সম্ভব কিনা। আমি মনে করি সম্ভব। এই জন্যেই সম্ভব, আমি যদি স্বচ্ছতার সাথে নির্বাচনটা করি, আমি যদি মনে করি এই নির্বাচনটা যেমনি আমার জন্যে তেমনি ভোটারদের জন্যে, আমি ভোটারদের কাছে নিজেকে যদি উপস্থাপন করতে পারি, তাহলে ভোটাররা যদি আমার আলোচনায় বা আমার বক্তব্যে বা আমার চিন্তাভাবনায় একমত পোষণ করেন, ভোটাররা আমাকে ভোট দেবেন। সেখানে 25 লাখ টাকাকে আমি টার্গেট করে যদি আমি নির্বাচন শুরু করি এবং স্বচ্ছতার সাথে করি, এটা সম্ভব। অঢেল টাকার মালিক ব্যবসায়ী যারা রাজনীতিবিদ হতে আসেন, তাদের সাথে যারা কোর পলিটিশিয়ান কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করে থাকে? এটা খুব চ্যালেঞ্জিং, এটা ভীষণ চ্যালেঞ্জিং। কারণ যারা আমরা রাজনীতি করি যুগ যুগ ধরে, যেমন আমি 1968 থেকে রাজনীতি করি, তো আমার রাজনীতির বয়স তো 55 বছরও ছাড়িয়ে গেছে। আর কেউ যদি 3 মাস আগে অঢেল টাকা নিয়ে নেমে এই টাকার তুরে সব কিছু ভাসিয়ে দিতে চায়, তাহলে আমার জন্য এটা চ্যালেঞ্জিং হবে না? নিশ্চিতভাবে চ্যালেঞ্জিং হবে। শুধু আমার জন্য চ্যালেঞ্জিং হবে না, নির্বাচনী ব্যবস্থার জন্য চ্যালেঞ্জিং হবে, গণতন্ত্রের জন্য চ্যালেঞ্জিং হবে, স্বাভাবিক রাজনীতির জন্য চ্যালেঞ্জিং হবে, গুড গভর্নেন্সের জন্য চ্যালেঞ্জিং হবে। তাহলে এই ক্ষেত্রে আমি মনে করি যে ওই বিধিমালায় দিয়ে তাকে যদি আটকানো না যায়, তাহলে কিন্তু দেশটাই একটা বিপদের মধ্যে পড়ে যাবে। যেমন আপনার মনে থাকবার কথা, এর আগের পার্লামেন্টে যখন আব্দুল হামিদ
স্পিকার ছিলেন, তিনি বলছিলেন যে আমার এই সংসদে 70% ব্যবসায়ী রয়েছে, তো 70% ব্যবসায়ী 30% রাজনীতিক, তাহলে ওই আইনসভাটা কি করে চলবে? ব্যবসায়ীরা তো আইনসভায় যায় আইন প্রণয়ন করবার মানসিকতায় না, ব্যবসায়িক মানসিকতায়। অতএব এই বিষয়টা পুরো জাতির জন্যই আমার মনে হয় চ্যালেঞ্জিং। বিষয়টা নির্বাচন কমিশন অবশ্যই নজর রাখবে, সতর্ক থাকবেন। ধন্যবাদ জনাব আহমেদ আজম খান। প্রশ্ন নিতে চাই আপনাদের কাছ থেকে, কে প্রশ্ন করতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নোমান। বারবার যখন আমার সহকর্মীরা প্রশ্ন করছিল যে এই যে সামনে রাজনীতি প্রেক্ষাপটে যখন আপনারা সফলতার মুখ দেখবেন, যদি দেখেন কিনা, তো তারপরে হচ্ছে আপনাদের পরিকল্পনা কি? বারবার কথাতে আসছে যে তারেক রহমান আমার নেতা, তারেক রহমান আমার নেতা। এই চর্চাটা আসলে কবে বাদ যাবে? যে স্পেসিফিকভাবে আপনাকে কিভাবে আমরা চিনব, বা স্পেসিফিকভাবে এই কাজগুলা শুধু একজনের উপরে দিয়ে আপনারা কেন দায়বদ্ধতার জায়গা থেকে সরে যাচ্ছেন, এই প্র্যাকটিসটা থেকে আমরা কবে সরে আসবো, এই প্রশ্নগুলো রয়ে গেল আর কি। জি, ধন্যবাদ। জি, শুরুটা আপনাকে দিয়ে করি। ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা প্রায় 54 বছর আগে স্বাধীনতা পেয়েছি। এই 54 বছরে যদি নিরিবিলি আমরা ধারাবাহিকভাবে গণতান্ত্রিক চর্চাটা করতে পারতাম, তাহলে বোধহয় আজকে আপনার এই প্রশ্নটা করবার প্রয়োজনই হতো না। আর যখনই দ্বিদলীয় ব্যবস্থার রাজনীতি থাকে, এটা বাংলাদেশে নয়, শুধু পৃথিবীর অনেক দেশেই দ্বিদলীয় ব্যবস্থার রাজনীতিতে যিনি পার্টি প্রধান থাকেন, তিনি কিন্তু পার্টিকে যেমনি নেতৃত্ব দেন, সরকারকে তেমনি নেতৃত্ব দেন, রাষ্ট্রকেও তেমনি নেতৃত্ব দেন। কাজেই আলটিমেটলি ঘুরে ফিরে পার্টি প্রধানের কথাটা চলে আসে। আর সংসদীয় ব্যবস্থার রাজনীতিতে পার্টি প্রধানের সাথে তিনি যেমন সংসদ নেতা থাকেন বা প্রধানমন্ত্রী থাকেন, তেমনি প্রত্যেকটা মন্ত্রী দায়িত্বশীল থাকেন, প্রত্যেকটা এমপি দায়িত্বশীল থাকেন। তারা যার যার জায়গা থেকেই দায়িত্ব পালন করেন। তারপরেও যে কোনো সরকারি কর্ম পরিকল্পনা নেতৃত্ব যেহেতু যিনি প্রধানমন্ত্রী থাকেন বা যিনি সংসদ নেতা থাকেন তিনি দেন, সেই ক্ষেত্রে উনার নামটাই কিন্তু বারবার ঘুরে ফিরে আসে। এটা শুধু বাংলাদেশে নয়, এটা ইন্ডিয়াতে দেখবেন, এটা পাকিস্তানে দেখবেন, এটা ইংল্যান্ডে দেখবেন, এটা আমেরিকায় দেখবেন। এটাই স্বাভাবিক, এটাই সংসদীয় রাজনীতি বলেন বা আমেরিকাতে তো প্রেসিডেন্সিয়াল পদ্ধতির সরকার, সেখানেও কিন্তু একই ব্যবস্থা থাকে। কিন্তু যখন আপনি ধারাবাহিক গণতন্ত্রের চর্চাটা করবেন, তখন দেখবেন যে পার্টি প্রধানের সাথে দায়িত্বটা কিন্তু মন্ত্রণালয়ের অর্থাৎ মন্ত্রিপরিষদের সকল মাননীয় মন্ত্রীরা দায়িত্ব বন্টন করে নেন, সকল এমপিরা তাদের স্ব নির্বাচনী এলাকায় দায়িত্ব বন্টন করে নেন। জি, আরেকটা প্রশ্ন নিয়ে নিই। আমরা খুব ভালোভাবে লক্ষ্য করছি যে একটি গোষ্ঠী খুব কৌশলী হয়ে দেশের একটি গোষ্ঠীকে গণতন্ত্র বিমুখ করছে কিংবা গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়া করাচ্ছে। এই ব্যাপারে নির্বাচন কমিশন কি ভাবছে? আর বিএনপি যেহেতু একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, বিএনপি ক্ষমতায় যাবার পরে এই গোষ্ঠীর ব্যাপারে কি ব্যবস্থা নেবে? উদাহরণস্বরূপ যদি বলি, কিছুদিন আগে একটি পোস্ট এসেছিল যেখানে একজন বলছেন যে নির্বাচন যেখানে হবে, যেখানে ভোট দেওয়া হবে, সেই ভোটের ব্যালট পাহারা দেওয়া মানে একজন মুসলমানের জন্য পূজায় দেবীকে পাহারা দেওয়া। তো এই ধরনের উগ্র চর্চা কিংবা গণতন্ত্র বিমুখ চর্চা বা ছড়িয়ে দেওয়ার যে একটা প্রসেস চলছে অনলাইন অফলাইন উভয় জায়গায়, এই ব্যাপারে আপনারা নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দল কি ভাবছেন? ধন্যবাদ ডক্টর আব্দুল আলিম। এই বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো নির্দেশনা থাকবে কিনা? আমি আবার সেই আচরণ বিধিমালায় যাচ্ছি। এই বছর প্রথমবারের মতো আচরণ বিধিমালায় সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেনের সুযোগ দেওয়া হয়েছে, প্রথমবারের মতো। এটা আগে ছিল না, যদিও অনেক প্রার্থী এই সুযোগ না থাকা সত্ত্বেও সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন করতেন, প্রচারণা করতেন, কিন্তু এবার প্রথমবারের মতো অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং এখানে একটা জিনিস করা হয়েছে যে প্রত্যেক প্রার্থী যখন ক্যাম্পেইন করবেন সোশ্যাল মিডিয়ায়, উনি ওই সোশ্যাল মিডিয়ার ইমেল অ্যাড্রেস, আইডি টাইডি, অন্যান্য তথ্য নির্বাচন কমিশন অর্থাৎ লোকাল যে ইলেকশন কমিশন রিটার্নিং অফিসার তাকে জমা দেবেন।
আর আরেকটা বিষয় আছে যে সোশ্যাল মিডিয়ায় কোনো কন্টেন্ট যখন উনি করবেন ওটাকে দেখে নেবেন যে আসলে এটা সঠিক আছে কিনা, এটা কি ঠিক না বেঠিক, একটা জিনিস। আরেকটা বিষয় হচ্ছে যে এবার এই যে ক্যাম্পেইন, এখানে এআই এর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, কোনো এআই ব্যবহার করা যাবে না। এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচুর এআই জেনারেটেড ভিডিও আছে এবং এক দল বা এক প্রার্থী আরেক প্রার্থীকে আরেক দলকে অ্যাটাক করছে। হ্যাঁ, কিন্তু ইলেকশন কমিশন এই মুহূর্তে কিছু করতে পারছে না, কারণ একটাই যে তফসিল ঘোষণার আগ পর্যন্ত তাদের হাত পা আসলে বাঁধা, তারা কিছু করতে পারে না। কিন্তু ইলেকশন কমিশন হয়তো এটা মনিটরিং করবে, আমি যতটুকু জানি, কিন্তু তারপর এটা খুব চ্যালেঞ্জিং কাজ। সোশ্যাল মিডিয়া মনিটরিং করা খুব ডিফিকাল্ট একটা কাজ, এই জন্য একটা চ্যালেঞ্জ এখানে থাকবেই। কিন্তু তারপর আমি বলবো যে আমি শুরুতে যেটা বলছিলাম যে প্রত্যেক প্রার্থী, প্রত্যেক দল এবং আমরা যারা নাগরিক, আপনারা যারা নাগরিক, তারা যদি দায়িত্বশীল ভূমিকা পালন করি তাহলে এটা সম্ভব। মানে ইলেকশন কমিশন সারা দুনিয়াতেও একা একা ইলেকশন করতে পারে না, তাকে সহায়তা করতে হয়। আপনি খেয়াল করে দেখেন, একটা ইলেকশন কমিশন তার আছে বাংলাদেশে সব মিলিয়ে 4,000 কর্মকর্তা কর্মচারী, কিন্তু একটা ইলেকশন করতে কয়েক লাখ লোক লাগে। এই যে প্রিজাইডিং অফিসার, সহকারী অফিসার, তারা কারা? তারা সব বাইরে থেকে ইলেকশন কমিশনে ডেপুটেশনে আসে ইলেকশন কন্ডাক্ট করার জন্য। এবং যে জনগণ, এই যে আপনারা যারা আছেন, মানে আব্রাহাম লিঙ্কন একটা কথা আছে, ইলেকশন বিলংস টু দ্য পিপুল, অর্থাৎ ইলেকশনটা জনগণের। সো আপনাদেরও কিন্তু একটা বড় ভূমিকা আছে। সো এই সবাইকে দায়িত্বশীল হতে হবে, দায়িত্বশীল হলেই এই জিনিসগুলো সম্ভব। ডক্টর আব্দুল আলিম, এই প্রসঙ্গে আরেকটি বিষয় আমি নিয়ে আসতে চাই যে আন্তর্জাতিক পরিসরে গ্রহণযোগ্যতার ক্ষেত্রে নির্বাচনে যে পর্যবেক্ষক যারা আসেন তাদের ভূমিকা আসলে কতটুকু? এদের উপর বিদেশিরা আসা মানে ভালোভাবে নির্বাচনটা সম্পন্ন হয়েছে এমন ধারণা না, শুধু বিদেশি না, ভারতে কোনো বিদেশিকে ইলেকশন অবজারভেশন অ্যালাউ করা হয় না। মানে যেটা আমরা বলি যে যত বেশি পর্যবেক্ষক থাকবে, মানে ক্রেডিবল পর্যবেক্ষক, ইলেকশনের কোয়ালিটি তত বাড়বে। কারণ পর্যবেক্ষকটা একটা গার্ড হিসেবে কাজ করে। ধরেন যে একজন পর্যবেক্ষক সারাদিন একটা কেন্দ্রে অবস্থান করলো, তার সামনে কিন্তু যারা দুষ্কৃতিকারী, যারা ভোট জালিয়াতি তারা করার জন্য চিন্তা করে, তারা কিন্তু অত সহজে পারবে না। সো তারা গার্ড হিসেবে কাজ করে। এই জন্যই যত বেশি পর্যবেক্ষক থাকবে, সেটা দেশীয় হোক কিংবা বিদেশি, তাদের প্রেজেন্সটা ইম্পর্টেন্ট, তাতে করে ইলেকশনের কোয়ালিটিটা ভালো হয়। বাট সেই পর্যবেক্ষক হতে হবে ক্রেডিবল, বিশ্বাসযোগ্য। দলীয় কোনো পর্যবেক্ষক হলে কাজটা হবে না। জি, ধন্যবাদ। কিছু যোগ করতে চান? আমি একটু সম্মানিত প্রশ্নকর্তার বিষয় একটু অ্যাড্রেস করতে চাই। খুব চমৎকার প্রশ্ন। আমরা এই বাংলাদেশটা পেয়েছি একটা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, এবং আমরা এই মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ কায়েম করতে চেয়েছি, এবং আমাদের উদ্দেশ্য একটি গণতান্ত্রিক বাংলাদেশ। কোনো উগ্রপন্থীর বাংলাদেশ আমরা কিন্তু চাই না। এই যে প্রশ্ন করলেন, এটা আমাদের দেশের জন্য অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। আমি কালকেও পত্রিকায় দেখেছি যে একজনে বলেছেন যে আমরা ধর্ম চর্চা করি, ব্যবহার করি না। কিন্তু আমরা দেখছি যে ধর্ম ব্যবহার করে, চর্চাই করে না। অর্থাৎ উনি উল্টো বলেছেন, আমরা এই ধর্মের ব্যবহার রাজনীতিতে আশা করি না। আর উগ্রতার ব্যবহার তো একদমই আশা করি না। বাংলাদেশ হবে মানে লিবারাল ডেমোক্রেটিক কান্ট্রি আমি মনে করি, উদার গণতান্ত্রিক বাংলাদেশ হবে। এবং আমি মনে করি যে এই উদার গণতান্ত্রিক বাংলাদেশ হলেই বাংলাদেশ সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে একটা সমৃদ্ধ বাংলাদেশের দিকে এগিয়ে যেতে পারবে। জি, ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন আছে? স্যার, আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে, বিএনপি বলতে গেলে জনগণের মুখে শুনতে গেলে বেশিরভাগই বলে যে তারা দুর্নীতিবাজ বা তারা হচ্ছে বিভিন্ন চাঁদা আদায় করে। তো এক্ষেত্রে বিএনপির দল থেকে যেগুলো আসে যে সামরিক বহিষ্কার, তাদেরকে কেন ডাইরেক্ট বহিষ্কার করা হয় না? পরবর্তীতে তারা যদি আবার ক্ষমতা আসে, তারা কি এই যে দুর্নীতিটা করেছে, তারা কি এটাকে নিশ্চিত দিতে পারবে বিএনপি যে দ্বিতীয়বার করবে না? আর দ্বিতীয়তে কোশ্চেন হচ্ছে, বিএনপির যে কর্মীরা যারা থাকে তাদেরকে দলে, বিএনপি থেকে তাদেরকে দলে কিভাবে নেওয়া হয়? যে তাদের কি তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বা তাদের হচ্ছে মতাদত সম্পর্কে না জেনে কি তাদেরকে দলে নেওয়া হয়? জনাব আহমেদ আজম খান। জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, বিএনপি চাঁদাবাজদেরকে বহিষ্কার করেছে। দলে যখন একজনে আসে, সে কিন্তু খুব ফ্রেশ হয়ে আসে। আসার পরে কেউ কেউ লুভে পড়ে চাঁদাবাজিতে রত হয় এবং তাকে পানিশমেন্ট দেয়া হয়।
বিএনপি যখন সরকারে যাবে এই ব্যাপারে আরও অনেক কঠিন এবং কঠোর হবে, কারণ কোনো চাঁদাবাজকে বিএনপি প্রশ্রয় দেবে না। একবার চাঁদাবাজির কারণে বহিষ্কার হয়েছে, আপনি বলেছেন যে সে আবার সাময়িক বহিষ্কারের কারণে ফিরে এসছে, সে কি আবার চাঁদাবাজি করবে না? সে চাঁদাবাজি করতে গেলে স্থায়ীভাবেই বহিষ্কার হবে। অর্থাৎ আগামী দিনের রাজনীতিতে বিএনপি মনে করে যে কোনো চাঁদাবাজ, দখলবাজ, ধান্দাবাজ, তদবিরবাজ এগুলো মুক্ত বিএনপি থাকবে। কারণ আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশের জন্যে দরকার একটা সুন্দর গণতান্ত্রিক রাজনৈতিক দল, স্বচ্ছ গণতান্ত্রিক রাজনৈতিক দল। সেই সুন্দর এবং স্বচ্ছ গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপি হতে চায় এবং তার চর্চা অব্যাহত থাকবে। ধন্যবাদ জনাব আহমেদ আজম খান। আমি এবার ডক্টর আব্দুল আলিম আপনার উদ্দেশ্যে বলতে চাই যে যারা এখানে রয়েছে তারা সবাই জেনজি এবং প্রথম ভোটার, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? ধন্যবাদ। আমি বলবো তাদেরকে সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য। ভোটটা প্রত্যেকের অধিকার এবং এটাকে আমরা বলি যে ইট ইজ কনসিডার্ড অ্যাজ এ হিউম্যান রাইটস। সো কেউ আপনারা ভোট মিস করবেন না। যদি পছন্দের কোনো প্রার্থী নাও থাকে, যদি পছন্দের প্রার্থী না থাকে, প্রয়োজন বোধে আপনারা আপনাদের মতো করে ভোট দেন। সেটাকে মানে আমাদের একটি আছে যে নষ্ট ব্যালট, কেউ যদি একাধিক, আমি এটা বলা ঠিক না, তারপরে বলছি আর কি, যদি না থাকে মানে এটা আপনার প্রতিবাদ। আমরা আসলে প্রস্তাব করেছিলাম যে প্রত্যেকটা আসনের জন্য নো ভোট করা। যদি আমার কোনো একটা আসনে 5 জন প্রার্থী থাকলো, আমি কাউকে পছন্দ করি না, তখন আমি নো ভোটে ভোট দেবো। কিন্তু ইলেকশন কমিশন এটাকে ইউনিভার্সাল না করে যে আসনে 1 জন মাত্র প্রার্থী থাকবে ওইখানে নো ভোটের ব্যবস্থা করেছে। তারপরে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন। কারণ আপনারা যে বিপ্লবটা করেছেন, যে আন্দোলন করেছেন, এই নির্বাচনের মাধ্যমে অন্য একটা আন্দোলনকে সূচনা করে একটা নতুন বাংলাদেশ গড়তে হবে। ধন্যবাদ। একই প্রশ্ন থাকছে আপনার কাছেও, যে তাদের উদ্দেশ্যে কোনো দিক নির্দেশনা রয়েছে কিনা? আমি একটাই বলবো যে জেনজিদেরকে আমি বলবো, আসুন ব্যাপকভাবে বিএনপির পতাকা তলে আসুন। আপনাদের অংশগ্রহণে বাংলাদেশটা গণতান্ত্রিক হোক, বাংলাদেশটা সমৃদ্ধ হোক, বাংলাদেশটা মেধাবী হোক, বাংলাদেশটা উন্নত বাংলাদেশের দিকে এগিয়ে যাক। আপনাদের মেধা কাজে লাগান এই দলের, এই রাষ্ট্রের জন্যে। বিএনপি সকল জেনজিকে পৃষ্ঠপোষকতা করবে। অনেক ধন্যবাদ জনাব আহমেদ আজম খান এবং অসংখ্য ধন্যবাদ ডক্টর আব্দুল আলিম, আপনাদের দুজনকেই আমাদের আজকের আয়োজনে উপস্থিত হওয়ার জন্য, এবং স্টুডেন্টদেরকেও ধন্যবাদ এই আয়োজনে অংশ নেওয়ার জন্য। দর্শক, ZSRM প্রেজেন্স মিট দ্য পিপল আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, শুভরাত্রি।